আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের তথ্যবহুল যেই পর্বগুলো রয়েছে সেগুলোকে আমরা একত্রিত করে ভিডিওটি কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখো শুরুতেই কি রয়েছে আমাদের জন্য, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। সপ্তম অধ্যায়টা কিন্তু আমাদের অনেক অনেক জিনিস আছে যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা শুরুতেই একটু রাসায়নিক বিক্রিয়ার ক্লাসিফিকেশন একটু দেখে ফেলি। দেখো, তো ফার্স্টে আমরা দেখো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে দিকের ভিত্তিতে আর একটা হচ্ছে তাপের পরিবর্তনের ভিত্তিতে। সরি, দুই ভাগে না, তিন ভাগে। দিকের ভিত্তিতে, তাপের পরিবর্তনের ভিত্তিতে এবং ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে আমরা মূলত বিক্রিয়াটাকে তিনটে ক্যাটাগরি করেছি। দিকের ভিত্তিতে বিক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, যেরকম দেখো এই বিক্রিয়ায় কিন্তু ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফলে সে একমুখী একটা বিয়োজন ঘটিয়ে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে। আর একটা হলো উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় বলতো, বিক্রিয়াটা দুই দিকেই যেতে পারে। যেরকম হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে যেভাবে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতে পারে, ঠিক সেইমভাবে হাইড্রোজেন আয়োডাইডকে ভেঙে ফেললে সেটা আবার পুনরায় সে হাইড্রোজেন এবং আয়োডিনে রূপান্তর করে। গেল। তাপের পরিবর্তনের ভিত্তিতে বিক্রিয়া কয় প্রকার? তাপের পরিবর্তনের ভিত্তিতে বিক্রিয়া দুই প্রকার। কি কি আমরা একটু দেখব। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আচ্ছা, তো দেখো এখন এই তাপ উৎপাদী বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া মানে যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হবে। এই যে দেখো, এই বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলতে পারি। আর তাপহারী বিক্রিয়ার ফলে তাপহারী বিক্রিয়া যে বিক্রিয়া তাপ শোষিত হয়। তো দেখো এই বিক্রিয়া ডেলেজ এর মান পজিটিভ 180 কিলো জুল। তো যেহেতু এই বিক্রিয়া ডেলেজ এর মান পজিটিভ 180 কিলো জুল, তার মানে কি এই বিক্রিয়ায় তাপ শোষিত হবে। তো ফার্স্ট বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, ডেলেজ ঋণাত্মক। সেকেন্ড বিক্রিয়ায় তাপ শোষিত হবে, ডেলেজ ধনাত্মক। ওকে, সো আমরা আলোচনা করলাম দুইটা ক্রাইটেরিয়া নিয়ে। নেক্সট দেখো কি বলতেছে, ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়াসমূহকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে ফার্স্টে ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়াসমূহকে ফার্স্টে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ইলেকট্রন স্থানান্তর হবে, রেডক্স বিক্রিয়া। আর একটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তর হবে না, নন রেডক্স বিক্রিয়া। তো এখন এই যে রেডক্স বিক্রিয়া আমরা পেলাম, এই রেডক্স বিক্রিয়ার আবার 5টা ক্লাসিফিকেশন রয়েছে আমাদের বইয়ের মধ্যে। সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া মানে কি? দুইটা বিক্রিয়ককে জোড়া দিয়ে আমরা একটা উৎপাদে পরিণত করব। এই যে দেখো, এই ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন মিলে কি উৎপন্ন করলো? ফেরিক ক্লোরাইড উৎপন্ন করলো। আচ্ছা, দেন হলো সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া যা সংযোজন বিক্রিয়ার মতোই, ডিফারেন্স হচ্ছে সংযোজন বিক্রিয়ায় বিক্রিয়কে যৌগিক পদার্থ থাকতে পারবে, বাট সংশ্লেষণ বিক্রিয়ার বিক্রিয়কে যৌগিক পদার্থ থাকতে পারবে না, উভয় কি পদার্থ হতে হবে? মৌলিক পদার্থ হতে হবে। সো এই যে অ্যামোনিয়া তৈরি করলো। আচ্ছা, এরপরে আসতেছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া মানে কি বলতো? বিয়োজন বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়ার বিক্রিয়কটাকে তাপ দিয়ে ভেঙে আমরা একাধিক উৎপাদ তৈরি করতে পারবো। সো দেখো, PCl5 কে ভেঙে আমরা কি PCl3 প্লাস Cl2 উৎপন্ন করতে পারলাম। গেল। প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? এই যে একটা যৌগের মধ্যে থেকে জাস্ট একটা মূলককে সরিয়ে তার জায়গাটা দখল করা। অর্থাৎ জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের মধ্যে থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে যে সালফেট মূলকের সাথে সে যৌগ গঠন করলো। আর একটা হচ্ছে দহন বিক্রিয়া, যে বিক্রিয়ার বিক্রিয়কে অক্সিজেন থাকবে এবং তাপ শক্তি উৎপন্ন করতে পারবে, তাদেরকে বলবো আমরা দহন বিক্রিয়া। সো এই যে 5টা ক্রাইটেরিয়া, সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এরা সবাই কিন্তু রিডক্স বিক্রিয়ার অংশ। তার মানে কি এই বিক্রিয়াগুলোতে ইলেকট্রন আদান প্রদান হয়, জারণমানের পরিবর্তন ঘটে, তাই এদেরকে আমরা সহজে রিডক্স বিক্রিয়া বলতে পারি। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা আমাদের নন রেডক্স পার্টে। নন রেডক্স পার্টের একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কাকে বলে বলতো? যে বিক্রিয়ায় কি হয়, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। আচ্ছা, আর একটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। যেরকম অদক্ষেপণ বিক্রিয়া বলতে বোঝানো হয় যে বিক্রিয়া যার অদক্ষেপ সৃষ্টি হয়। তো অদক্ষেপ সৃষ্টি হয় এটা আমি বুঝবো কিভাবে? আচ্ছা, এখানে আর একটা যৌগ হচ্ছে 2 অণু সোডিয়াম ক্লোরাইড, এটা AQ, অ্যাকোয়াস। আচ্ছা, সো অদক্ষেপণ বিক্রিয়া আমি বুঝবো কিভাবে যে কার অদক্ষেপ পড়তেছে? এই যে উৎপাদ দুইটা, একটা হচ্ছে বেরিয়াম সালফেট আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। দুইটা উৎপাদের মধ্যে দেখো একটা উৎপাদের কিন্তু সলিড বা কঠিন অবস্থায় তার কি হবে, একটা আবরণ বা একটা আস্তরণ তার সৃষ্টি হবে। তাই এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারবো। এটা পানিতে দ্রবীভূত হবে না, আর সোডিয়াম ক্লোরাইডটা যেহেতু অ্যাকোয়াস সলিউশন, সে পানিতে দ্রবীভূত হবে। আচ্ছা, সো এই গেল আমাদের বিক্রিয়া সংক্রান্ত আলোচনা। এবারে দেখো, আমরা নেক্সট যেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া আমরা কিভাবে চিনবো, বা কোন কোন সিমটম দেখে আমরা বুঝতে পারবো যে না, বিক্রিয়াটা সহজে তাপ উৎপাদী হতে পারবে বা বিক্রিয়াটা তাপহারী হতে পারবে।
ওকে ফাইন। তো দেখো এখানে কয়েকটা পয়েন্ট এখানে আমাদেরকে উল্লেখ করা হয়েছে। তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায় কি বলতো? তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায়, উৎপাদের পাশে পজিটিভ তাপ চিহ্ন থাকবে, অথবা বিক্রিয়কের পাশে নেগেটিভ তাপ চিহ্ন থাকবে, অথবা ডেইলেজের মান ঋণাত্মক হবে। সো এই যে সিম্বলগুলো, যদি কোনো বিক্রিয়ায় আমরা দেখি যে উৎপাদের পাশে পজিটিভ কোনো একটা তাপের ভ্যালু আছে, বুঝতে হবে বিক্রিয়াটা তাপ উৎপাদী, বা বিক্রিয়কের সাথে নেগেটিভ কোনো তাপের ভ্যালু আছে, বুঝতে হবে এটাও তাপ উৎপাদী, অথবা ডেলেজের মান ঋণাত্মক হচ্ছে, বুঝতে হবে এটাও কি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, এখন এদের বিপরীত যে শর্তগুলো, সেই শর্তগুলো হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য। যেরকম বিক্রিয়কে যদি নেগেটিভ, মানে বিক্রিয়কের সাথে উৎপাদের সাথে যদি নেগেটিভ তাপ থাকে সেটাও হতে পারে, বিক্রিয়কের সাথে যদি পজিটিভ তাপ থাকে সেটাও হতে পারে, অথবা ডেলেজ যদি পজিটিভ হয় সেটাও হতে পারে। সো আমাদের মোট 3টা সিঙ্গেল শর্ত, তাপ উৎপাদীর জন্য 3টা সিঙ্গেল শর্ত, তাপ হারের জন্য 3টা সিঙ্গেল শর্ত। সো এগুলো যদি আমরা সহজে মনে রাখতে পারি, তাহলে আমরা কোনো একটা বিক্রিয়া তাপ উৎপাদী হবে নাকি তাপ হারি হবে, এটা আমরা সমীকরণ দেখে খুব সহজেই এটা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, গেল এটুকু। আমরা যাচ্ছি এর পরবর্তী অংশ। দেখো জারণ সংখ্যা নির্ণয়ের যে প্রসেসগুলো আছে, আমরা এখন সেই প্রসেসগুলো নিয়েই কথা বলবো। আচ্ছা, তাহলে জারণ সংখ্যা নির্ণয়ের প্রসেসগুলো আসলে কি কি? দেখো খেয়াল করো, ধাতু সমূহের জারণ মান কি? পজিটিভ, এবং অধাতু সমূহের জারণ মান কি? নেগেটিভ। ফার্স্ট বেসিক কনসেপ্ট, যে ধাতু সমূহ যারা, এতে জারণ মান হবে প্লাস, আর অধাতু সমূহ যারা, এতে জারণ মান হবে মাইনাস। 2 নম্বর পয়েন্ট বলছে, দেখো যে হাইড্রোজেন বাদে গ্রুপ 1 এর সকল মৌলের জারণ মান +1। আমরা জানি যে হাইড্রোজেন গ্রুপ 1 এর মৌল, বাট হাইড্রোজেন বাদে এই গ্রুপের বাকি যারা সদস্য আছে তাদের সবার জারণ মান +1। 3 নম্বর কি বলছে দেখো, গ্রুপ 2 এর সকল মৌলের জারণ মান +2। গ্রুপ 2 এর যারা আছে এদের সকল মৌলের জারণ মান +2। আচ্ছা, 4 নম্বরে বলতেছে হ্যালোজেন গ্রুপের জারণ মান -1, অর্থাৎ হ্যালোজেন গ্রুপ বা গ্রুপ 17 যারা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সবার জারণ মান কি হবে? -1 হবে। 5 নম্বরে বলতেছে দেখো মুক্ত মৌল। মুক্ত মৌল বলতে যা সোডিয়াম, যা সিঙ্গেল সোডিয়াম বা সিঙ্গেল ম্যাগনেসিয়াম, এদের কথা বোঝাচ্ছে। মুক্ত মৌল এবং দ্বিপরমাণুক অণু। দ্বিপরমাণুক অণু বলতে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অর্থাৎ যাদের অণুর মধ্যে জাস্ট 2টা পরমাণু আছে, আয়োডিন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এতে জারণ মান কি? 0। অর্থাৎ মুক্ত মৌল, এরকম সোডিয়াম, ম্যাগনেসিয়ামের মতো মুক্ত মৌল অথবা দ্বিপরমাণুক যদি অণু হয়, এতে জারণ মানটা 0 হবে। 6, সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ মান -2। নর্মাল যে অক্সাইডগুলো আছে, সোডিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ মান 0। কিন্তু পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1, এবং সুপার অক্সাইডে কি হবে? সুপার অক্সাইডের জারণ মান হবে -1/2। সো মনে রাখতে হবে, সাধারণ অক্সাইডে অক্সিজেন -2, পার অক্সাইডে অক্সিজেন -1, এবং সুপার অক্সাইডে অক্সিজেন কি হবে? অক্সিজেন হবে -1/2। আচ্ছা, গেল এটা। তো আমরা কিন্তু হাইড্রোজেনকে শুরুতে বাদ দিয়ে দিয়েছিলাম, এবার আসলে হাইড্রোজেন নিয়ে। হাইড্রোজেন যদি ধাতুর সাথে যুক্ত হয় তখন তার জারণ মান নেগেটিভ। হাইড্রোজেন যদি অধাতুর সাথে যুক্ত হয় তখন তার জারণ মান পজিটিভ। তার মানে হাইড্রোজেন ধাতুর সাথে যুক্ত হলে জারণ মান এক রকমের, আর অধাতুর সাথে যুক্ত হলে জারণ মান এক রকমের। গেল 8 নাম্বার। 9 নাম্বার কি বলছে দেখো, যে কোনো যৌগের মোট জারণ সংখ্যার যোগফল 0। মানে ফর এক্সাম্পল ধরো এই যে সালফিউরিক অ্যাসিডের কথা বলতে পারি, H2SO4। সালফিউরিক অ্যাসিডের মোট জারণ মান কত যদি জিজ্ঞেস করা হয়, যে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন ইন্ডিভিজুয়াল না, টোটাল জারণ মানটা কত? অ্যান্সার হবে 0। তারপরে হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3। সোডিয়াম কার্বনেট, এখানে কার্বন, অক্সিজেন, সোডিয়ামের ইন্ডিভিজুয়াল না, টোটাল জারণ মান কত হবে? টোটাল জারণ মানটা 0 হবে। ঠিক আছে। আচ্ছা, 10 নাম্বার কি বলছে দেখো, যৌগমূলকের জারণ মান তার আধানের সমান। যৌগমূলকের জারণ মান তার আধানের সমান, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে দেখো, আমরা যৌগমূলক চিনি, ধরো কার্বনেট CO3 2-। তাহলে এখন যদি কোশ্চেন করা হয় কার্বনেট মূলকের জারণ মান কত, আমরা জাস্ট 2 - উঠিয়ে দিয়ে লিখবো যে CO3 -2। আবার অ্যামোনিয়াম NH4+, NH4+। এখন যদি কোশ্চেন করা হয় যে অ্যামোনিয়ামের জারণ মান কত, আমরা এই প্লাসটা উঠিয়ে দিয়ে বলবো যে অ্যামোনিয়ামের জারণ মান হবে +1। সো NH4 +1। সো এইভাবে যৌগমূলকের জারণ মান তার আধানের সমান হয়। আর 11 নম্বর পয়েন্টে বলছে দেখো, যে যদি 2টা অধাতু আসে যৌগের মধ্যে, তাহলে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে হবে ঋণাত্মক, এবং অপর পরমাণুটি হবে ধনাত্মক। সহজ হিসাব, যদি 2টা অধাতু হয় তাহলে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে হবে ঋণাত্মক, এবং অপর পরমাণুর মান হবে ধনাত্মক। একটা এক্সাম্পল দেই দেখো, আমাদের একটা যৌগ আছে এরকম
যে OF2। তাহলে এখানে আমরা জানি যে অক্সিজেনের ঋণাত্মক, ফ্লোরিনের ঋণাত্মক। তাহলে আমরা কি করব, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, দ্যাটস ওয়াই এখানে ফ্লোরিন হবে, এখানে ফ্লোরিন ঠিকই ঋণাত্মক থাকবে, ফ্লোরিন ঠিকই ঋণাত্মক থাকবে, বাট অক্সিজেন সবসময় ঋণাত্মক হওয়া অক্সিজেন এখন কিন্তু ধনাত্মক হয়ে যাবে, কেননা এই যে তড়িৎ ঋণাত্মকতার মানের দিক থেকে অক্সিজেন একটু পিছিয়ে আছে ফ্লোরিন থেকে। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4 আর অক্সিজেন 3.5। তো সেই হিসাবে আমরা এই এক্সাম্পল কথা মনে রাখতে পারি। ওকে, তো এটা গেল আমাদের জারণ মান নির্ণয়ের কিছু স্টেপ রয়েছে। তো সেই স্টেপগুলোকে আমরা এখানে আসলে ব্যাখ্যা করে দিলাম। এবারে আসো জারণ বিজারণ, জারক বিজারক, জারিত বিজারিত, 6টা জিনিস। বাট তোমাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয় এই ওয়ার্ডগুলো নিয়ে, এই টার্মগুলো নিয়ে। তো আমরা এখন সেই বিষয়গুলোকে একটু সহজে উপস্থাপন করে দিচ্ছি। জারণ মানে কি বলতো? জারণ মানে ইলেকট্রন, সহজ হিসাব। জারণ মানে ছাড়ন, এখানে লেখা আছে জারণ মানে ছাড়ন, বাট আমরা সহজে মনে রাখি যে জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া। আচ্ছা, বিজারণ মানে কি তাহলে? জারণের বিপরীত। বিজারণ মানে হচ্ছে গিয়ে ইলেকট্রন কি গ্রহণ করে। জাস্ট এখানে সহজ হিসাব যে তুমি যদি একটা জানো তাহলে তার বাকি যেই বিষয়টা এটা তুমি আইডিয়া থেকেই বলে দিতে পারবা। জারণ মানে যেহেতু ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়, তাহলে বিজারণ মানে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করা হবে। আচ্ছা, দেন আসো জারক পদার্থ। জারক পদার্থ দেখো এখানে বলছে যে ইলেকট্রন গ্রহণ করে, জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। সো মনে রাখতে হবে জারক পদার্থের দ্বারাই কি সম্পন্ন হয়? বিজারণ সম্পন্ন হয়। আর বিজারক পদার্থের দ্বারাই কি সম্পন্ন হয়? জারণ সম্পন্ন হয়। এটা কিন্তু জাস্ট টার্মের বা ওয়ার্ডের দিক থেকে একটু ডিফারেন্স। জারক পদার্থের দ্বারা বিজারণ সম্পন্ন হয়, আর বিজারক পদার্থের দ্বারা জারণ সম্পন্ন হয়। আচ্ছা, ওকে, দেন জারিত বিজারিত, জাস্ট ওই যে দেখো যে পদার্থের দ্বারা জারণ সম্পন্ন হয় তাকে জারিত পদার্থ বলে, আর বিজারণ হচ্ছে যে পদার্থের দ্বারা বিজারণ সম্পন্ন হয় তাকে বিজারিত পদার্থ বলে। তো তোমরা জারক বিজারকের কিছু শর্টকাট টেকনিক রয়েছে, তোমরা চাইলে সেই টেকনিকগুলো ফলো করতে পারো। দেখো এই যে আমরা কিন্তু এই টেকনিকগুলো এখানে লিখে দিয়েছি যে জারক বিজারকের শর্টকাট টেকনিক হচ্ছে এইটা। যে দুইটা ওয়ার্ড মনে রাখবো, জাগ্রত বিদ্যান। জাগ্রত থেকে জারক পদার্থ, থেকে গ্রহণ করে। এখন কি গ্রহণ করবে? ইলেকট্রন ব্যতীত আর কিছু আছে গ্রহণ করার? না, তাহলে ইলেকট্রন গ্রহণ করবে। বিদ্যানের বিজারক পদার্থ দেখো দান থেকে দান করে, তাহলে কি দান করবে? ইলেকট্রন দান করবে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো জাগ্রত বিদ্যান, জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক পদার্থ ইলেকট্রন দান করে। ওকে, তো ফাইনালি আসো আর একটা জিনিসের নিয়ে একটু আলোচনা করে দেই। এই যে আমাদের কর্নারে যে দুটো টেবিল রয়েছে, এই টেবিলটা দেখো আমরা তো মোট 6টা জিনিস শিখলাম, জারণ বিজারণ, জারক বিজারক, জারিত বিজারিত। এবার আসো এদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করি। সেই দুইটা ভাগ কি কি হবে দেখো, জারণ জারিত বিজারক। এরা যাবে এক দলে, জারণ জারিত বিজারক। এদের কাজ কি বলতো? এই তিনটে দলের এই যে তিনটে সেগমেন্ট, এই তিনটে সেগমেন্টের কাজ একটাই, কি বলতো? ইলেকট্রন দান করা। আরেকটা হলো বিজারণ বিজারিত জারক। এদের কাজ কি বলতো? এদের কাজ হলো ইলেকট্রন গ্রহণ করা। সো আমরা সহজে মনে রাখবো এইভাবে যে দেখো, এটা আমরা সহজে মনে রাখবো এইভাবে যে জারণ জারিত বিজারক এরা ইলেকট্রন দান করবে, আর বিজারণ বিজারিত জারক এরা ইলেকট্রন গ্রহণ করবে। সো তাইলে তোমাদেরকে একসাথে এদেরকে রাখতে পারলে বা একসাথে সেগমেন্টটা মুখস্থ করতে পারলে তোমাদের জন্য কাজটা একটু সহজ হয়ে যাবে। আচ্ছা, আমাদের পরবর্তী কাজ দেখো, বিক্রিয়ক ও উৎপাদ দেখে জারণ বিজারণ মানে বিক্রিয়া চেনার উপায়। যে জারণ বিজারণ বিক্রিয়া যে আমি চিনবো, কি কি দেখে চিনবো, কি কি সিমটম আমার জন্য থাকবে। ওকে, সো নাম্বার 1 এখানে বলতেছে যে পজিটিভ চার্জের মান বাড়লে কি হয় বলতো? জারণ হয়। পজিটিভ চার্জের মান বাড়লে জারণ হয়। যেরকম দেখো Fe2+ বিক্রিয়কে আছে, উৎপাদে Fe3+, তাহলে কি 2+ থেকে 3+ হয়েছে, পজিটিভ চার্জের মান বাড়ছে, জারণ হয়েছে। নেক্সট সূত্র, বিক্রিয়ক থেকে উৎপাদে পজিটিভ চার্জের মান কমলে কি হয় বলতো? বিজারণ হয়। যেরকম দেখো সোডিয়াম পজিটিভ বাট উৎপাদে সোডিয়াম 0, ইলেকট্রন গ্রহণ করে ফেলছে, তাহলে পজিটিভ চার্জের মান বাড়লে জারণ, মান কমলে বিজারণ। আবার নেগেটিভ চার্জের মান বাড়লে কি হয়? বিজারণ হয়। এটা কিন্তু বিপরীত, পজিটিভ চার্জের মান বাড়লে জারণ, নেগেটিভ চার্জের মান বাড়লে বিজারণ। যেরকম দেখো এখানে বিক্রিয়কের কার্বনের জারণ মান 0, বাট এখানে নেগেটিভের দিক থেকে -4, তাহলে কি নেগেটিভ চার্জ বাড়ছে না, 0 থেকে -4 হয়েছে, তাহলে আমরা বলবো যে এখানে কি হচ্ছে? বিজারণ হচ্ছে। আবার নেগেটিভ চার্জের মান কমলে সো দেখো অক্সিজেন 2- থেকে অক্সিজেন 0 হয়ে যাচ্ছে, এটা কিন্তু 0 না, এটা অক্সিজেন, জাস্ট আমরা একটা অক্সিজেন নিয়ে কাজ করতেছি বিধায় এখানে একটা সিঙ্গেল অক্সিজেন রাখা হয়েছে।
2 মাইনাস থেকে 0 হয়েছে, তাহলে নেগেটিভ চার্জের মান কমছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? বিজারণ হচ্ছে। কি হচ্ছে এক্ষেত্রে? বিজারণ হচ্ছে। ওকে, তাহলে আমরা জারণ বিজারণের যে রুলসগুলো আমাদের হাতে ছিল আমরা সেগুলো কমপ্লিট করে ফেললাম। এবারে আমাদের কাছে একটা টেবিল রয়েছে আমাদের সপ্তম অধ্যায়ের, কিন্তু দেখো নন রেডক্স বিক্রিয়ার একটা ইম্পর্টেন্ট পার্ট অদক্ষেপণ বিক্রিয়া। তো এই চার্টটা আসলে আমি বিক্রিয়া বুঝাবো না, জাস্ট তোমাদের সাথে সংক্ষেপে আমি এটা আলোচনা করে দিব। এটা একটা অদক্ষেপণ বিক্রিয়ার চার্ট, তাদের বর্ণ এবং আয়ন, যে আয়নটা আমরা শনাক্ত করতে চাই। আমাদের প্রথমটাই রয়েছে দেখো সিলভার ক্লোরাইডের অদক্ষেপ। সিলভার ক্লোরাইড অদক্ষেপ কীরকম অদক্ষেপ দিবে? সাদা বর্ণের। এই অদক্ষেপ দেখে আমরা কি সিলেকশন করব? এখানে সিলভার প্লাস আয়ন উপস্থিত আছে, আর কোন যৌগের অদক্ষেপ পড়তেছে? সিলভার ক্লোরাইড। সো চার্টটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে বিক্রিয়া। বিক্রিয়া থেকে যেই বস্তুর অদক্ষেপ পড়তেছে সেই বস্তু এখানে দেখালাম। আমরা যেই আয়নটা শনাক্ত করতে চাই সেই আয়নটাকে এখানে দেখিয়েছি, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা অদক্ষেপের বর্ণ, কোন কোন অদক্ষেপের বর্ণ আছে। আচ্ছা, এরপরটা কি দেখো, এরপরটা হচ্ছে বেরিয়াম সালফেট। আমরা এখান থেকে বেরিয়াম 2+ শনাক্ত করতে চাই, এটার অদক্ষেপের বর্ণ সাদা। এরপরে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে আমরা অ্যালুমিনিয়াম 3+ শনাক্ত করতে চাই, এটা হচ্ছে জেলির মতো সাদা, মানে ডিফারেন্স, সবগুলো যদি সাদা হয়ে যায় তাহলে তো আমরা সহজে চিনতে পারবো না, তো এটা একটু জেলি টাইপের। আচ্ছা, এরপরে পাচ্ছি আমরা Fe2+, সবুজ বর্ণের হয় এটা। দেন পাচ্ছি আমরা Fe3+, মানে ফেরাস আয়ন, ফেরিক আয়ন, এটা হচ্ছে লালচে বাদামি বর্ণের হয়। দেন পাচ্ছি আমরা কপার 2+, এটা নীল বর্ণের হয়। দেন পাচ্ছি আমরা জিঙ্ক 2+, এটা সাদা বর্ণের হয়। ক্যালসিয়াম সাদা বর্ণের হয়। লেড 2+, হলুদ বর্ণের হয়। ক্রোমিয়াম 3+, ধূসর সবুজ বর্ণের হয়। সো এই যে অদক্ষেপের যে বর্ণ এবং যে আয়ন আমরা এখান থেকে শনাক্ত করি, এই দুইটা জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো আসে, তোমাদের এমসিকিউতে বোর্ড এক্সামের জন্য আসতে পারে। তো তোমরা এই টেবিলটা, বিক্রিয়াটা মুখস্থ না পারলেও তোমরা অ্যাটলিস্ট এই চার্টটা বা এই পয়েন্ট দুটো তোমরা ভালো মতো মুখস্থ করে ফেলবা, যাতে করে তোমরা তোমাদের এক্সামগুলোতে যদি আসে এখান থেকে যেন অ্যান্সার করতে পারো। আচ্ছা, দুইটা জিনিস দেখো, আমরা কিন্তু একটা হচ্ছে অদক্ষেপ থেকেও আমরা লবণ শনাক্ত করতে পারি বা আয়ন শনাক্ত করতে পারি, আর একটা হচ্ছে বর্ণ দেখে, অদক্ষেপের বর্ণ না, শিক্ষা পরীক্ষায় যে বর্ণ, সেই বর্ণ দেখে আমরা বিভিন্ন লবণ শনাক্ত করতে পারি। যেরকম দেখো, খেয়াল করো, কয়েকটা লবণের নাম এখানে উল্লেখ করা হলো। নাম্বার 1 ইপসম লবণ, সংকেত কি বলো তো? ম্যাগনেসিয়াম সালফেট 7 অনুপানি, কোন বর্ণের? সাদা। তারপরটা হচ্ছে জিপসাম লবণ, সংকেত কি? ক্যালসিয়াম সালফেট 2 অনুপানি, কিরকম বলো তো? সাদা, অথবা কখনো কখনো হালকা ধূসর রঙেরও হতে পারে। আচ্ছা, দেন হলো ব্লু ভিট্রিয়াল, খুবই পপুলার একটা লবণের নাম, এমসিকিউ আসে ষষ্ঠ অধ্যায় মাঝে মাঝে। ব্লু ভিট্রিয়াল, সংকেত কি? কপার সালফেট 5 অনুপানি, দেখতে কিরকম? গাঢ় নীল। আচ্ছা, এরপরে আছে কি দেখো, হোয়াইট ভিট্রিয়াল, সংকেত কি? জিঙ্ক সালফেট 7 অনুপানি, দেখতে কিরকম হবে বলো তো? দেখতে হবে সাদা। আচ্ছা, এরপরে কি আছে দেখো, গ্লোবার লবণ। গ্লোবার লবণটা কি? গ্লোবার লবণ হচ্ছে সোডিয়াম সালফেট 10 অনুপানি, দেখতে কিরকম হবে? সাদাও হতে পারে, অথবা কখনো কখনো এটা বর্ণহীনও হতে পারে। ওকে, নেক্সট দেখো, গ্রিন ভিট্রিয়াল কে আসতে পারে? ফেরাস সালফেট 7 অনুপানি, হালকা সবুজ বর্ণে দেখা যাবে। দেন বাকিটা কোবাল্ট ক্লোরাইড, নিকেল সালফেট, ক্রোমিয়াম সালফেট, কপার ক্লোরাইড। বাট শুরুর দিকে যে লবণগুলো আছে, নিচের দিকেগুলো না করলেও শুরুর দিকের যেই 6-7টা লবণ আছে, 1 2 3 4 5 6, প্রথম যে 6টা লবণ আছে, এই 6টা লবণ তোমাদের এমসিকিউতে মাঝে মাঝে আসে সংকেত হিসেবে। তো তোমরা এমসিকিউর কথা চিন্তা করে এই 6টা লবণ এর নাম এবং তাদের বর্ণ, শিক্ষা পরীক্ষায় তাদের বর্ণ, এই বর্ণগুলো তোমরা মনে রাখবা। আচ্ছা, এরপরে আসতেছে কি দেখো, উৎপাদের পরিমাণ বাড়াতে যা যা করণীয়, মানে আমরা লা-শাতিলিয়ান নীতিতে যাচ্ছি। তো লা-শাতিলিয়ান নীতিতে কি কি থাকে বলো তো? তাপ, চাপ, ঘনমাত্রা, তাই না? তো এই তাপ, চাপ, ঘনমাত্রাকে আমরা এখন ইউটিলাইজ করব, আমরা অ্যাপ্লাই করব শুধুমাত্র একটা উদ্দেশ্যে, উৎপাদের পরিমাণ বাড়াতে। তো এখানে আমরা কিন্তু দেখো সেই পয়েন্টগুলোকে এখানে জাস্ট খুব সংক্ষেপে এখানে উপস্থাপন করেছি। ডেলএইচ যদি ঋণাত্মক হয় তাহলে তাপের পরিমাণ কমাতে হবে। জাস্ট আমাকে কিন্তু বলছে, দেখো আগে কিন্তু বলে দিয়েছে যে উৎপাদের পরিমাণ বাড়াতে আমাদের লক্ষ্য একটাই, যে আমরা উৎপাদের পরিমাণকে বৃদ্ধি করব। এখন সেই উৎপাদের পরিমাণ যদি বাড়াই তাহলে কি কি শর্ত অ্যাপ্লাই করতে হবে? সো ফার্স্ট শর্ত, ডেলএইচ যদি ঋণাত্মক হয় তখন আমরা তাপের পরিমাণ কমাবো। ডেলএইচ যদি ধনাত্মক হয় তখন আমরা তাপের পরিমাণ বাড়াবো। আচ্ছা, বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি হয় তখন সাম্যাবস্থায় চাপের পরিমাণ বাড়াবো। বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি হয় সাম্যাবস্থায় চাপের পরিমাণ বাড়াবো।
উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে সাম্যাবস্থায় চাপের পরিমাণ কমাবো, ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়কের যে কোনো একটি অথবা উভয়ের ঘনমাত্রা বাড়াবো। তার মানে এইখানে যে 5টা কন্ডিশন তোমাকে দেওয়া হয়েছে, তাপের মান মানে তাপের ক্ষেত্রে ΔS ঋণাত্মক হোক বা ΔS ধনাত্মক হোক, কোনো একটা হতে পারে। চাপের ক্ষেত্রে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হলে চাপের পরিমাণ বাড়াবো, উৎপাদের মোল সংখ্যা বেশি হলে চাপের পরিমাণ কমাবো। আর ফাইনালি বলতেছে যে বিক্রিয়কের যে কোনো একটি অথবা উভয়ের ঘনমাত্রা বৃদ্ধি করলে এখানে উৎপাদের পরিমাণ বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। তো 5টা শর্তই কিন্তু তোমাকে উৎপাদের পরিমাণটা বাড়ানোর জন্য অথবা বিক্রিয়াটা বাম থেকে ডান দিকে নেওয়ার জন্য জাস্ট যে শর্তগুলো অ্যাপ্লাই করতে হবে, এখানে জাস্ট সেই পয়েন্টগুলোই ব্যাখ্যা করা হয়েছে। তো দেখতে দেখতে কিন্তু আমাদের সপ্তম অধ্যায়ের অনেকগুলো বিষয় আমরা এখানে আলোচনা করেছি। ও ফাইনালি আমরা আর একটা নোট দিয়েছি, দেখো যে এর বিপরীত শর্তগুলো অ্যাপ্লাই করলে বিক্রিয়াটা বামে ঘটবে এবং বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি করবে। আচ্ছা, আরেকটা কথা, বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হলে চাপের প্রভাব নেই। মানে যদি দেখো যে মোল সংখ্যা বিক্রিয়কেও 2 উৎপাদেও 2, তাহলে সেক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা, তো ফাইনালি আমি এই কথাটাই বলবো যে সপ্তম অধ্যায়ের অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করতেছি তোমরা এই পয়েন্টটুকু বুঝতে পেরেছো। এক্সামে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা যদি এই বিষয়গুলো মাথায় রাখো, তাহলে এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন সেটা তোমরা খুব সহজেই সলভ করতে পারবা। তো আজ এই পর্যন্তই। অন্য কোনো সময় অন্য কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।